একপাক্ষিক একতরফা নির্বাচন করে যে শেখ হাসিনার মতন টিকে থাকা যাবে, এটি একেবারে ভুল, একেবারেই ভুল। এটি রাজনৈতিক অঙ্কে ভুল হয়, সমীকরণে ভুল হয়, এবং আমাদের বিগত দিনের যে বাস্তবতা সেটিও ভুল প্রমাণ করে। অর্থাৎ এই একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে আরো একটি ব্লাডশেডের দিকে যাবে, এটি আমার আশঙ্কা। মানে এই যে একটা ধোঁয়াশা কাটছে না, এই ধোঁয়াশা তো আমি বলবো যে তো বছর গড়াচ্ছে এই ধোঁয়াশায়। এই যখন থেকে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছেন তখন থেকে ইলেকশন হবে কিনা, গভর্নমেন্ট ইলেকশন দিবে কিনা, গভর্নমেন্ট দিতে চায় কিনা, এই বিষয়টা আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি সবশেষ নির্বাচন কেন্দ্রিক কি দেখছেন? যদিও বিএনপির প্রিপারেশন টোটালটাই বলছে তারা কনফিডেন্টলি ইলেকশনের দিকে যাচ্ছে, যে ইলেকশন হয়ে যাবে, তারা সরকার গঠন করবে। যা একটু ধরিয়ে নিই যে জামাতে ইসলামী এখনো তার অবস্থান পুরোপুরি ক্লিয়ার করছে না। ডক্টর ইউনূসের পক্ষ থেকে একটা ক্যাম্পেইন ছিল, তার পক্ষ থেকে আমি বলবো যে ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই, অন্তত সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনটা এখন বন্ধ। এই সার্বিক তিনটা বিষয় আপনি কিভাবে দেখছেন মুজিবুর রহমান পান্না? শুভেচ্ছা পূর্ণ ভাই, আপনার দর্শক এবং আমাদেরকে যারা দেখছেন, কথা শুনছেন। প্রথমত হচ্ছে যে আপনি ধোঁয়াশার কথা বলছিলেন নির্বাচন নিয়ে, আমি মনে করি নির্বাচন নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই। মানে কোন বিষয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই? দেখুন, আমি মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হবে না, এ কথা আমি অনেক জায়গায় বলেছি, আমার নিজের চ্যানেলেও বলেছি। আমার মোটামুটি 99%, আপনি বলছেন 99% যদি হয়ে থাকে, যে তাহলে তো বলতে হবে যে স্পষ্ট ধারণা বা স্পষ্ট ভাবে বলতে চাই, নির্বাচন ডক্টর ইউনূস সরকারের অধীনে হবে না, বা তিনি দিবেনও না, তার দেওয়ার কোনো ইচ্ছে নেই। এখন যদি বলেন যে তার যে শিডিউলের একটা সম্ভাব্য বিষয় তিনি বলেছেন ঠান্ডা রাখার জন্য রাজনৈতিক দলগুলো যেই চাপাচাপি করছে বা সাধারণ মানুষের মধ্যে যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং ডক্টর ইউনূস সরকারের উপর এক ধরনের চাপ, মনস্তাত্ত্বিক চাপ, সেই জায়গা থেকে উনি ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশনের কথা বলে, এবং নির্বাচন কমিশনে বলেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন তারা উদ্ভাবন হচ্ছে। এটি কেবলমাত্র সেই আগে যতবার বলেছে নির্বাচনের টাইম ফ্রেম যতবার দিয়েছে মূলা ঝুলিয়ে রেখেছিল, এবারও ঠিক একটা বড়সড় মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং জামায়াতের কথা বলছিলেন, জামাত তো অলরেডি ঘোষণা দিয়েছে যে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য তারা আন্দোলনে নামবে। এই কথা অসংখ্যবার বলেছি, এবং অসংখ্যবার বলতে বলতে আসলে নিজের কাছেও খারাপ লাগে। দেখুন, এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে যখন গভর্নমেন্টের পক্ষ থেকে তো বলা হবেই, এবং মানুষের মুখ থেকেও যেন বেরিয়ে আসে যে না, দেশের এই পরিস্থিতিতে তো আর নির্বাচন সম্ভব নয়, এমন একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা হবে। এবং সে লক্ষ্যে এগোচ্ছে। যতই যা বলুন যে নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে, কত সেনা সদস্য কাজ করবে, বডি ক্যামেরা সাংবাদিক থাকবে কিনা, সেখানে কি আচরণ বিধিমালা প্রণয়ন করতে হবে, কত ভোটার নতুন করে ইনক্লুড হচ্ছে, কত ভোটার বাদ যাচ্ছে, এগুলো সব আইওয়াস, মানুষকে ব্যস্ত রাখতে হয়, তাই রাখা হচ্ছে। এবং আমি আবারও বলি, নির্বাচন হবে না, নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস দিবেন না, তার অধীনে কোন নির্বাচন হবে না। তার আগে জানেন আমরা কি হয়, তবে আমি মোটামুটি নিশ্চিত তার অধীনে কোনো নির্বাচন হবে না। আর বিএনপির কথা বলছেন, বিএনপি বডি ল্যাঙ্গুয়েজ, বিএনপি বেশ কনফিডেন্ট অবস্থা রয়েছে। বিএনপির এই কনফারেন্স গুলো আমরা মাঝে মধ্যেই দেখি। 13 জুন যখন লন্ডন বৈঠক হলো, তারপরে ফুরফুরে মেজাজে ছিল, গভর্নমেন্টকে ব্লাঙ্ক চেক দিয়ে দিল। যখন কে এম নুরুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে কথিত জনতা আটক করে তাকে মবের মধ্যে ফেলা হলো, কে এম নুরুল হুদার বিরুদ্ধে অবশ্যই অভিযোগ রয়েছে, আমরা নিজেরাও বলি। এবং নির্দিষ্ট আইনে এই যে নির্বাচনগুলো ম্যানিপুলেট করেছে, কারচুপি করেছে, রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, এই সব অভিযোগে তার বিরুদ্ধে যদি কোনো বিচার করা যায় নির্দিষ্ট আইনে অবশ্যই করতে হবে। কিন্তু জুতার মারা যখন দেওয়া হলো, তখন সেটিকেও সার্টিফাই করে রুহুল কবির রিজভির মতো মানুষেরা, তারা তখন মন্তব্য করেন যে এগুলো করে ডক্টর ইউনূস সরকারকে বিপদে ফেলা হচ্ছে। কিন্তু বলতে পারো না যে একজন মুক্তিযোদ্ধার গলায় কেন জুতার মালা পাওয়ানো হবে, তাকে যে কোনো আইনের আওতায় নেওয়া যেতেই পারে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেইগুলো জন্য তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যেতেই পারে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে তারা বলে ফেললেন যে ইউনূস সরকারকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে। তো এগুলো ব্ল্যাঙ্ক চেক দেওয়া। পরবর্তীতে যখন একটু গড়িমসে আমরা দেখতে পেলাম
সরকারের পক্ষ থেকে নির্বাচনের শিডিউল ঘোষণা করে না বা সম্ভব তারিখ দিচ্ছে না, তখন আবার বিএনপি একটু মোড়ামুড়ি শুরু করলো, একটু হুমকি থামকি দেওয়া শুরু করলো। যখন আবারও ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন প্রধান উপদেষ্টা, তখন আবার তারা ব্ল্যাঙ্ক চেক দেওয়া শুরু করলেন। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সবাই সততার সঙ্গে কাজ করছেন, তাদের সততার উপরে বিএনপির আস্থা আছে, এগুলো আমরা দেখছি বিএনপির ক্ষেত্রে। এবং বিএনপি আসলে ফাঁদে পা দিয়েছে, তারা কোনো ট্র্যাপে পা দিয়েছে, নাকি তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, নাকি বিএনপি বুঝে শুনে এমনটা করছে আমরা জানি না। তবে বিএনপি যা মনে করছে যে নির্বাচন দিবে, আমি সরাসরি একটা কথা বলি, দেখুন বিএনপি হয়তো উনি কি বলে এটাকে 1977, 78, 79 দিকে, মানে আরো প্রায় 50 বছর আগে জন্ম হলেও কম দিন তো না, অর্ধ শতাব্দীর একটি দল, এবং কয়েকবার ক্ষমতা এসেছে। তারা অনেক ধরনের অভিজ্ঞতা নিশ্চয় রাখেন যারা বিএনপি রাজনীতি করছেন, কিন্তু এই সহজ বিষয়টি কেন তারা বুঝতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন দিবে না, যে এনসিপি এবং জামাত ইসলামী রয়েছে ডক্টর ইউনূস সরকারের অন্যতম ভর কেন্দ্র, তারা নির্বাচন না দিয়ে ক্ষমতার যে হালুয়া রুটি বা উচ্ছিষ্ট ভোগ করছে, অথবা তারাই গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করছে, নির্বাচন দিলে তারা এটি আর পারবে না। বিএনপি কিভাবে আশা করে এত গভীর ষড়যন্ত্র নিয়ে এনসিপি এবং জামাত ইসলামী এগোচ্ছে, আর নির্বাচন দিয়ে দিলে তাদের সাথে আলোচনা ছাড়াই? এটি তো আমি আপনি বুঝতে পারছি, আমাদের মতন সাধারণ মানুষরা। বিএনপি কেন বুঝতে পারছে না বা বুঝে না বোঝার ভাব করছে, এটি অবশ্যই একটি বড় রহস্য। এইটা আমরা সবসময় আমরাও বলছি যে আসলে এটা একটা রহস্য। বিএনপির মধ্যে কত অনেক বড় বড় নেতা আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এবং খুব অভিজ্ঞ নেতৃবৃন্দ আছে, মুক্তিযোদ্ধারা এখনো আছে। আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বিএনপি কথা বলছিলেন, এই গভর্নমেন্টের সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন জায়গায় যে আঘাতগুলো এসছে, সবশেষ যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে গোলাম আজম, সাইদি, নিজামী তাদের ছবি প্রদর্শন, সেগুলোতে বিএনপি নিশ্চুপ ছিল। তারপর এর আগেও প্রতিটি ঘটনাতে বীরশ্রেষ্ঠদের ছবি ভাঙা, এবং কোন জায়গাতেই বিএনপি একবারও কোন স্টেটমেন্ট দিয়ে বলেনি যে মুক্তিযুদ্ধে আমরা আঘাত করতে দিব না। কোথাও বলেছেন, যেমন সালাউদ্দিন আহমেদ বলেছেন বা মির্জা ফখরুল বলেছেন যে 71কে অস্বীকার করে অন্য কোনো চেতনা এখানে কাজ করবে। তারা কোনো মানে ফর্মাল স্টেটমেন্ট দেননি। আপনি যদি বলছেন সে ঠিক আছে, ফর্মাল স্টেটমেন্ট দেননি, তবে বক্তব্য বিবৃতিতে বলেছেন। এবং ডক্টর বলছে কর্নেল অলি আহমেদ, যদিও তিনি বিএনপির নন, একসময় তো ছিলেন, তিনি তো খুব, মানে আমি চমৎকার শব্দ ইউজ করবো না বা অন্য কোনো বিশেষণ ইউজ করবো না, তো তার মন্তব্যটি একটু দর্শকদের উদ্দেশ্যে মনে করিয়ে দিই। মানে এটি মুক্তিযোদ্ধাদের মনে কি ধরনের যন্ত্রণা দিচ্ছে। যেমন আমাদের আরেকজন আছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি তো বলে যাচ্ছেন তার ব্যক্তিগত জায়গা থেকে। তো কর্নেল অলি আহমেদ কি বললেন, যারা 24কে 71-এর জায়গায় স্থান দিতে চায়, তারা কি বলছে নিজেরাও জানে না। তো বাবা, তোমরা নিজেরা গাঁজা খাও, অন্যকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করো না। যদিও শব্দগুলো খুবই ইনফর্মাল, কিন্তু আমি আপনার এখানে বললাম, কোট করলাম এই জন্য যে মুক্তিযোদ্ধাদেরকে কি ধরনের যন্ত্রণার মধ্যে রাখা হয়েছে সেটা তারাই জানে। এখন দেশে এরকম একটা সিচুয়েশনে আমি ইলেকশন নিয়ে আপনার মতামত জানলাম। এখন আগস্ট মাস চলছে, আগস্ট মাস আমি একটা যুক্তিতে যদি বলি যে ঠিক আছে, আপনি বঙ্গবন্ধুকে পছন্দ করেন না, বা আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান তাকে পছন্দ করেন না, ইভেন 71কে অস্বীকার করেন, এই বাংলাদেশে তো তিনি একজন প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট সপরিবারে মারা গেলেন আগস্টের 1 তারিখে। সেই তারিখটা যেটা এখানে পান্না উনি বলেছেন সবাইকে শোক পালনের জন্য, কিন্তু এই গভর্নমেন্টের সময় সে তো এর বিরোধী যত রকম আছে, এবং এই শোকটা পালন করলেই সে আওয়ামী লীগ। সেদিনটায় দেশের একজন রাষ্ট্রপতি মারা গিয়েছিলেন, এই জন্য কেউ যদি স্মরণ করে তাহলেও সে আওয়ামী লীগ। এই আগস্ট মাসে এত ঘটনাবহুল মাস, আমরা কি এই মাসে আরো কোন রকম ডেভেলপমেন্ট দেখব? আপনি খুব সেন্সিটিভ প্রশ্ন করেছেন, যে আমি শেষের জায়গা থেকে আসি, প্রথম দিকে শেষ থেকে শুরু করি, যে এই আগস্ট মাসে আরো কোনো ডেভেলপমেন্ট দেখবেন কিনা। আমার কেন মনে হচ্ছে এই আগস্ট মাসে আমরা ডেভেলপমেন্ট বলেন, উন্নয়ন বলেন, মানে ঘটনা পরিক্রমার ধারাবাহিকতায় সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক, আমার কেন যেন মনে হচ্ছে এই আগস্টে আরো 2-1টি খুবই সিগনিফিকেন্ট ঘটনা ঘটতেও পারে।
যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আর আপনি যেটি বলেছেন সব বাদ দিয়ে আমি ধরে নিলাম যে বঙ্গবন্ধু একজন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তার পরিবারের সদস্যদেরকে 24 জন সদস্যকে হত্যা করা হয়েছে একই দিনে। আমি বিনয়ের সঙ্গে আপনার এই কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি সব বাদ দিব, আমি বরং তিনি প্রেসিডেন্ট ছিলেন কিনা, তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন কিনা, তিনি আর কি করেছেন না করেছেন, ফ্যাসিবাদ কায়েম করেছেন কিনা, বাকশাল কায়েম করেছেন কিনা, সব বাদ দিব। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার নামে যুদ্ধ হয়েছিল, তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। মেজর জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে যত সেক্টর কমান্ডার ছিলেন, যত মুক্তিযোদ্ধা ছিলেন, তারা সবাই ওই সময় স্লোগান দিয়েছেন, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। সো আমি এটাকেই সবার আগে খুবই সতর্কতার সঙ্গে এবং গুরুত্বের সঙ্গে ধরতে চাই। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে কে ফ্যাসিবাদ, কে রাষ্ট্রনায়ক ছিল, কে প্রেসিডেন্ট ছিল, কে আওয়ামী লীগের সভাপতি ছিল, সব বাদ দিয়ে ওই জায়গাটা ধরে যদি আওয়ামী লীগের বাইরেও কোন ব্যক্তিগত জায়গা থেকে কোন মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করতে চায় 15 আগস্ট উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে, সেটিকে বাধা দেওয়ার এখতিয়ার কারণ নেই। জেরাই খান পান্না যেটি বলেছেন, পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিদেশের মাটি থেকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, এইসব জায়গা থেকে যারা জঙ্গিবাদকে উৎসাহিত করছে, যারা মৌলবাদকে উৎসাহিত করছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করছেন, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন সেই 32 ভাঙার মতো করে 32 ভাঙাটা তাদের একটা। তো এটা তো স্পষ্ট, আরে ভাই 2-4 মানুষ যদি কেউ পালন করো বা 2000, 4000, 200, 400 যাই করুক না কেন, এখানে কেন অহেতুক এটাকে আবার কেন চ্যালেঞ্জ জানাতে যাবে? এবং সেখানে সে কি ভাষায় উল্লেখ করেছে, যত বড় মহাপুরুষই হন না কেন অবস্থা কিন্তু খারাপ হবে, ঢাকার শহর জ্বলে উঠবে, এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। এবং তার স্বভাবজাত বৈশিষ্ট্য এটা, একেবারে সন্ত্রাসীর মতন শব্দ ইউজ করেন তিনি, একেবারে ওপেন, মানে সন্ত্রাসী, আত্মস্বীকৃত সন্ত্রাসীর মতন তিনি শব্দমালা ইউজ করেন। তো বিষয়টা হচ্ছে কি, এগুলো উস্কানি দেওয়া, এবং সেই উস্কানির পরিপ্রেক্ষিতে গভর্নমেন্টের কোন ধরনের কোন স্টেটমেন্ট আমরা দেখিনি, কোন ধরনের কার্যক্রমে দৃঢ়তা করতে আমরা দেখিনি। তো এগুলো করার এখতিয়ার, বলার এখতিয়ার তো তাদের নেই, বরং তারা প্রেসার গ্রুপ, গভর্নমেন্টের হলো প্রেসার গ্রুপ। হ্যাঁ, এগুলো তো, হ্যাঁ সেটাই প্রেসার গ্রুপ। এখন বিষয় হচ্ছে যে যদি কখনো এই সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলনের নামে, সেটাকে তখন কি বলবে, মানে তখন সেটাকে মব বলা হবে। আর এর আগ পর্যন্ত, এখনো পর্যন্ত যা চলছে সেটা প্রেসার গ্রুপ। বিষয় হচ্ছে কি, আমরা ইতিহাসে বুমেরাং হয়ে ফিরে আসতে অনেক কিছু দেখেছি। এখন এই প্রেসার গ্রুপরা যদি বুমেরাং হয়ে, মানে এরাই যারা মব ক্রিয়েট করছে, এই ছাত্র আন্দোলন যারা করেছে, কিংবা এই যে এনসিপি যে নেতা কর্মীরা, তারা তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নানান ধরনের হুমকি দিচ্ছে। তো তারাই যদি আবার ডক্টর ইউনূস সরকারের পতনের জন্য আন্দোলন করে, আমি খুব নির্দিষ্টভাবে বলছি, অস্বাভাবিক কিছু নয়, তখন সেটা কি বলবে? তখন মব বলবে নাকি প্রেসার গ্রুপ বলবে? আমরা সেই অপেক্ষায় আছি। আমি এই প্রসঙ্গে যে চাচ্ছিলাম যে দেখেন, কিংস পার্টি, আমরা কিংস পার্টি বললেই এখন চিনি, সারা দেশের মানুষ চিনে। কিংস পার্টির কি পতন হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে, বা কিংস পার্টির সঙ্গে কিং এর কোন দূরত্ব, এরকম কোন বিষয় দাঁড়াচ্ছে? কিং এর সঙ্গে তো এক ধরনের দূরত্ব হয়েছে। কাদের হয়েছে? তাদের মধ্যে ডিভিশন তৈরি হয়েছে। নির্বাচনটা, আমি বলছি নাটকের একটু অংশ, নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, এবং এটিকে কেন্দ্র করে আবার তাদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে, বোধহয় এটি সত্যি সত্যি নির্বাচন হতে যাচ্ছে। এখন এই সত্যি সত্যি নির্বাচন যারা মনে করছেন, তাদের মধ্যে একটি অংশ একটু মিয়ে গেছে, একটু নরম হয়ে গেছে, আচ্ছা হোক। আবার একটি বড় অংশ তারা মনে করছেন না, নির্বাচন হয়ে গেল তো আর আমাদের দাঁড়াবার কোনো জায়গা থাকবে না, যাওয়ার কোনো জায়গা থাকবে না। সো তারা চরম বিরোধিতা করছে। এবং আমি যতদূর শুনেছি, যদি ভুল না হয়ে থাকে আমার সোর্স,
দুর্বল না হয়ে থাকে, যে এটিকে কেন্দ্র করে এনসিপির মধ্যেই ভয়ঙ্কর একটি বিভক্তি দেখা দিয়েছে, এবং সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের বিরোধিতা খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আবার আপনি একটি একটা জিনিস খেয়াল করুন, অব দ্য রেকর্ড আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল, আপনিও বলছিলেন যে তাদের অ্যাক্টিভিটিস যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, তাদের সেই ভয়েস সেই ধরনের রেস করতে দেখছি না, তাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাস সেইগুলো আমাদের চোখে পড়ছে না। যদিও নাহিদ ইসলাম গত 2 দিন আগে একটি স্ট্যাটাস দিয়েছে যেটি আরো বিতর্কিত, যে 71 পন্থী বা 71 বিরোধী বলে কিছু থাকবে না, থাকবে হচ্ছে 24 কেন্দ্র করেই যারা রাজনীতি করবে সেই রাজনীতি। এই অধ্যত্ত জামাত ইসলামীও দেখায়নি, শিবিরও দেখায়নি, নাহিদ ইসলাম যে কথা উচ্চারণ করেছেন। সো মানে আপনার প্রশ্নটা কি আমাদের ছিল যে তাদের রাজনৈতিক ভবিষ্যতে এরকম কোন প্রশ্ন ছিল? এখন কি একটু ম্লান হয়ে গেল এনসিপি? আসলে তো ধরেন আমি দুইটা মানুষের কথা যদি আপনার বলি, যেমন গত 1 বছরে দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছিলেন হাসনাত সার্জিস। ওই ঢাকা শহরের উত্তর দক্ষিণে কোথাও একটা কিছু ঘটলে তারা গিয়ে দৌড়ে হাজির হচ্ছেন যে তারা গেলে এটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সেই মানুষগুলো দেখেন ওই কক্সবাজার অবকাশ যাপনের পরে কিন্তু চুপচাপ। একটু কেন যেন মনে হচ্ছে আমার কাছে, আমি যদি ভুল না করে থাকি, যে তারা কি একটু বিলীন হওয়ার দিকে আছেন, নাকি যে আশা ছিল, একটা ধারণা ছিল মানুষের যে আগামী ইলেকশনে এনসিপি কে যেভাবেই হোক পাশ করিয়ে আনা, একটা অবস্থান নেয়া, এই জায়গায় কি আশায় গুড়ে বালি কিনা তাদের? অনেকখানি গুরুবার দেখা যাচ্ছে। তাদের যারা পৃষ্ঠপোষক, তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে অথবা শক্তি যোগাচ্ছে, দেখুন এখানে তো আসলে শুধু আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রাজনীতি নিয়ে আলোচনা করলে তো হবে না। বাংলাদেশ একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে পরাশক্তিগুলোর। তো যারা মুখে বলেন যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের মানুষেরাই, জনগণের সকল ক্ষমতার উৎস, এগুলো পুস্তকের কথা এখনো পর্যন্ত। হ্যাঁ, জনগণ এই বদলা দিয়ে জনগণই সব, তবে সেই জনগণের সিদ্ধান্ত নিতে কখনো কখনো অনেক বেশি দেরি হয়ে যায়। এবং যুক্তরাষ্ট্র তো মূলত এই মুহূর্তে খেলছে। যুক্তরাষ্ট্রের ইতিহাস দেখলে আপনি বুঝবেন যে বিভিন্ন রাষ্ট্রে তারা যখন সরকার পতন ঘটিয়েছে, ওই রাষ্ট্রগুলোর জনগণকে সংশ্লিষ্ট সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলে, মানে জনরোষটা এমন ভাবে তৈরি করে গভর্নমেন্টের বিরুদ্ধে, ওই মানুষগুলো, বিক্ষুব্ধ মানুষগুলোকে দিয়েই সরকারগুলো পতন ঘটায়। মানে সাম্প্রতিক সময় আমরা মিশর যদি বলি বা সিরিয়া যদি বলি, আর অনেক আগে থেকে তো আলজেরিয়া কিংবা অনেক আরো রাষ্ট্র রয়েছে। তো সেগুলো দেখলে একেবারে সেম সিনারিও আমরা দেখতে পারবো। এই জায়গায় যুক্তরাষ্ট্র সেই খেলাটি খেলেছে বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। গণমানুষের বিক্ষোভটাকে বা তাদের যে বঞ্চনা, যে ক্ষোভ শেখ হাসিনা সরকার প্রতি নানান জায়গা থেকে, সেগুলো ইউজ করে তারা তো অভ্যুত্থানটি ঘটিয়েছে। এখন তাদের হয়তো অন্যরকম হিসেব নিকাশ রয়েছে, হয়তো তারা কিছুটা, আমি বলবো না পিস্টান দিয়েছে, তারা অন্যভাবে এই করিডোর নিয়ে বলুন কিংবা চট্টগ্রাম বন্দর তাদের হাতে বা বিদেশিদের হাতে তুলে নেওয়ার বিষয়ে বলুন, যখন বাংলাদেশের মধ্যে একটা প্রচন্ড ভাবে একটা দ্বিমত তৈরি হয়েছে, বিরোধী মত তৈরি হয়েছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিশ্চয়ই একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছে কি করা যায়। তো যদি যুক্তরাষ্ট্র দেখে থাকে যে না, তাকে যে কাজ হচ্ছে না, তখন অন্য কোনো প্ল্যান নিতে পারে। তাদের তো প্ল্যান বি, সি, ডি ইত্যাদি ইত্যাদি থাকে। অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েও তারা অন্যভাবে এই প্ল্যানগুলো কার্যকর করাতে পারে। খেলা চলছে, এবং সেই খেলার অংশ হিসেবে সম্ভবত এনসিপির যে যৌবন ছিল, সেই যৌবনে ভাটা পড়েছে, মানে অসময়ে, এটি মোটামুটি বলা যেতে পারে। এবং তাদের যে রাজনীতি, আমি একটা জায়গায় বলবো, আমি তো যুক্তরাষ্ট্র হিসেবে বললাম, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের সমর্থন। দেখুন সাধারণ মানুষের সমর্থন ঠিক 1 বছর আগে কোথায় ছিল এই ছাত্রদের প্রতি? আমি নিজে তো সমর্থন দিয়েছিলাম যখন এই 2 উপদেষ্টা মন্ত্রী, মানে উপদেষ্টা পরিষদে ঢোকে, এই আসিফ মাহমুদ সলিম ভুইয়া কিংবা মাহফুজ আলম, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছিলাম যে হ্যাঁ, তরুণরা আসছে। কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে কোন ডিজাইনে সবকিছু হচ্ছে। বলতে সমস্যা নেই, মানে এগুলো বলতে মানে নিশ্চয় অস্বীকার করবো না। শেখ হাসিনা সরকার একটা নির্বাচন যেহেতু নির্বাচন দিচ্ছে না, সেহেতু আমরা শেখ হাসিনা সরকারের পতনটা আশা করতে পারি। অনেকে করেছে, অনেক আওয়ামী পরিবার সন্তানেরা করেছেন, বা আওয়ামী সমর্থক যারা। সেখানে তো আমরা সংবাদকর্মী হিসেবে নিশ্চয়ই সাধারণ মানুষের আওয়াজগুলো বুঝতে পারি, যতটা ভোট দেওয়ার অধিকার তাদের আছে। যাই হোক, যদি বলছিলাম
তো সেই আমরা কিন্তু আমি বিশেষ করে 20 আগস্টের পর থেকে 5 আগস্ট অভ্যুত্থানের পর 20 আগস্ট থেকে সরাসরি আমি বলে আসছি, অলরেডি রেকর্ডেড, যে এই ছাত্র নেতৃত্বের মাধ্যমে কোন বাংলাদেশ, কোন ভয়ঙ্কর বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। এবং যখন নাহিদ ইসলামরা এই ধরনের মন্তব্য করেন, 71পন্থী বা 71 বিরোধী, অর্থাৎ 71কে কেন্দ্র কোনো বড় রাজনীতি হবে না, বাইরে 71 ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের শেকড় থাকবে না, 71 নিয়ে টান দিলে আমাদের শেকড় উপড়ে যায়। সেই জায়গায় বসে, এবং আমি আরেকটা কথা বলে রাখি, যে এই দেশের মানুষরা যে দলেরই মতাদর্শ হোক না কেন, আপনি দেখেন ম্যান টু ম্যান আপনি জাজ করেন, 95% মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার প্রতি মানে আকণ্ঠ শ্রদ্ধা প্রদর্শন করে, তারা লালন করে 95% মানুষ। আমাদের শেকড়কে অস্বীকার করে রাজনীতি করবেন আর সাধারণ মানুষ তা সমর্থন করবেন, এটা মনে করার কোনো কারণ নেই। অতএব সর্বসাকুল্যে এনসিপির রাজনীতি নিঃশেষের পথে। আমার মনে হয়, কারণ আমরাও আলোচনা করি, অনেকে একমত হন যে এনসিপি দল গঠনটাই এই ছাত্রদের প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এইটাই একটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল। যাই হোক, এগুলো হয়তো সময় প্রমাণ করবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসেছি। আমি আর একটা প্রসঙ্গ দিয়ে আজকের আলোচনা শেষ করবো। আমরা নির্বাচন দিয়ে শুরু করেছিলাম, সেই নির্বাচন কেন্দ্রিকই ধরেন আপনার বক্তব্য মানুষের মধ্যে, বা আমরা মনে করি যে এটাই অনিশ্চয়তা তো আছে, তারপরে যে ড্রাইভটা তারা দিচ্ছে বা বিএনপিও ওন করছে মনে হয়, বা এই গভর্নমেন্ট, তারপরেও যদি আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন আয়োজন করে বা হয়ে যায়, তাহলে সেটা কেমন হবে? সেই দিকটা আমি শেষ আপনার মতামতটা জেনে যদিও তো হয়, সেই নির্বাচনও তো গ্রহণযোগ্য হবে না, তাই না? সেই তো সেম ফরম্যাট। আওয়ামী লীগের কাছে বিএনপি পরাজিত হয়েছিল, কিংবা বিএনপি তার রাজনীতির স্বার্থে বারবার ফাঁদে পা দিচ্ছিল, সেই ব্যাখ্যায় আমি যাব না। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ তো করেছে, বিএনপিকে মাইনাস করে নির্বাচন করেছে, সেই নির্বাচনগুলো কি মানে আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে? নিশ্চয়ই না। বাইরের কান্ট্রি গুলোর কাছে গ্রহণযোগ্য হয়েছে না। হয়তো আন্তর্জাতিক কূটনীতির জায়গা থেকে একটা সময় শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। দেখুন, আমি আরেকটা কথা বলি, শেখ হাসিনার অবশ্যই অনেক খারাপ দিক আছে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু তিনটি নির্বাচন করে, হয়তো শেষ নির্বাচনটি 2024 নির্বাচনটি করে 6 মাস টিকতে পারেনি, কিন্তু 2014, 2018 নির্বাচন করে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তিনি ম্যানেজ করতে পেরেছিলেন। যদি বলেন যে ভারতে টিকিয়ে রেখেছে তো, যেভাবে হোক, ভারতের মাধ্যমে অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারুক আর না রাখুক, যেভাবে হোক তিনি মানে তার নিয়ন্ত্রণ রেখেছিলেন, টিকে থেকেছিলেন। কিন্তু শেখ হাসিনার ওই দূরদর্শিতাটাকে আপনি আবারও বলি, ভালো বলেন খারাপ বলেন, সেটা কিন্তু সবার মধ্যে নেই। এবং আমার তো ধারণা সেই সরকার বড় যে 2 বছর 2.5 বছর টিকতে পারে, এটি আমার আশঙ্কা থেকে বলছি এবং বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের বুঝতে যেটা অসুবিধা পান না, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষ কিন্তু এখনো মনে করে যে এবার ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারে, এরকম একটা মানুষের মধ্যে একটা কনসেপ্ট আছে। আওয়ামী লীগ 5 তারিখে 5 আগস্টে গত বছর ভোট করলে কি হতো মানুষের মধ্যে একটা ধারণা, এটা 2, 4, 10, 20, 30টা আসন পেত কিনা। কিন্তু এখন কনসেপ্টটা একটু চেঞ্জ যে না, হয়তো বিরোধী দল জামাত হতে পারবে না, বিরোধী দল এই জায়গায় কিন্তু আছে, এটা পাবলিক পারসেপশন। তাহলে আওয়ামী লীগ তো ক্ষমতায় চলে আসছে না। তারপরে এই যে নানান রকম আওয়ামী লীগ এখানে ট্রেনিং দিচ্ছে, কলকাতায় অফিস খুলছে, এটা নিয়ে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশে তাকে নিষিদ্ধ করা হয়েছে, সে আরেক দেশে যেভাবে পারে করছে, এগুলো নিয়ে রাষ্ট্রের মাথায় তো তারা রিয়েকশন দিচ্ছে, বাংলাদেশের রাষ্ট্র খুব নজর আছে। তো নিষিদ্ধ যেটা হয়েছে, এই প্রক্রিয়া নিয়েও অনেক প্রশ্ন। তাহলে এত কেন টেনশন যে আচ্ছা আওয়ামী লীগকে তো আপনি ইলেকশন করতে দিচ্ছেন না, তো করেন ইলেকশনটা, তাহলে টেনশনটা আওয়ামী লীগ নিয়ে টেনশনটা কোথায়? এই জিনিসটা আসলে আমরা অনেকেই এখনো বুঝতে পারছি না। আপনি কি মনে করেন? এখন মনে করেন যে কি বলা হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে। হ্যাঁ, ফ্যাসিবাদ যেন কখনো ফিরে না আসতে পারে, মূলত আওয়ামী লীগকেই তো টার্গেট করে বলছে। কি অদ্ভুত দেখুন, ফ্যাসিবাদকে রুখবার জন্য ঐক্য গড়ে তুলতে হবে, কিন্তু যুদ্ধাপরাধীদের রুখবার কোনো প্রয়োজন নেই। যুদ্ধাপরাধীদের নিয়েই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠবে, কিন্তু এখনো পর্যন্ত কোন দল বলল না যে
ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধাপরাধ। যদি ফ্যাসিবাদ আওয়ামী লীগ হয়ে থাকে, তো আমরা কেন যুদ্ধাপরাধের সঙ্গে আমরা ঐক্য করবো? সেই কথা তো একবারের জন্য আমার জানা নেই এখন পর্যন্ত কোন দল বলেছে কিনা, বলেই তো। তাহলে এই যে আমরা বাংলাদেশের যুদ্ধাপরাধী আছে, এইটাই তো এখন কেউ মানে সরকারের দিক থেকে এখন এই অভিযোগ তো এখন আর কারণ যাদের মধ্যে ছিল, যাদের বিরুদ্ধে ছিল সবাই খালাস বা তুলে নেওয়া হয়েছে, আর এখন তো কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, তো বাংলাদেশে তাহলে যুদ্ধাপরাধী তো ছিল না, ব্যাপারটা তো অনেকটা এইদিকে যাচ্ছে। সেটা একটা প্রমাণিত হচ্ছে, বরঞ্চ যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে ফাঁসিতে লটকানো হবে পাকিস্তান ভাঙার দায়ে, সেই আশঙ্কা তো অনেকেরই আছে, বাস্তবতা সে কথাই বলে। এখন বিষয় হচ্ছে যে আহ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মানে কি, নিবন্ধন বাতিল করা মানে কি, নিষিদ্ধই তো, আপনি নানান প্রক্রিয়ায় নিষিদ্ধ করে রেখেছেন। তা আপনার কি মনে হয় যদি বিএনপি কেও নিষিদ্ধ করা হতো, বিএনপি বসে বসে আঙুল চুষত? তারা তাদের সাংগঠনিক অ্যাক্টিভিটিস চালিয়ে যেত না? অবশ্যই চালাতো, যেভাবে হোক চালাতো। এবং বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে গঠিত, এই দলগুলোকে তো আপনি নিঃশেষ করতে পারবেন না। ইভেন জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল এই অভ্যুত্থানের আগে, সম্ভবত 2রা আগস্ট নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিলেন, সেটি কিন্তু নিশ্চয়ই আমরা সমর্থন করিনি। হ্যাঁ, নিষিদ্ধ হলে আদালতের মাধ্যমে করতো, এবং আমরা তো বলেছি যে আওয়ামী লীগ তো রাজনীতির সাথে জামাতকে টিকিয়ে রেখেছিল। আওয়ামী লীগ যদি সদিচ্ছা থাকতোই জামাতকে নিষিদ্ধ করার, তাহলে যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, সেই একই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসেবে জামাতের বিচারটি করা যেত, জামাতকে নিষিদ্ধ করতে পারতো। আওয়ামী লীগ তো সেটি করেনি। আওয়ামী লীগ তার নিজের রাজনীতির স্বার্থে জামাতকে টিকিয়ে রেখেছিল, এবং পরবর্তী সেটা বুমেরাং হয়েছে। এই আন্দোলন বা অভ্যুত্থান যে জামাত করেছে, এখন জামাতের নেতারা ওপেন বলছে, মোহাম্মদ আবু তাহের সাহেব তো কদিন আগে বলেছেন যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমরাই সব ডিজাইন করছিলাম, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যাতে বুঝতে না পারে যে এগুলো সব ডিজাইন আমাদের, সাধারণ মানুষের ইনভলভমেন্ট ঘটানোর জন্যই আমরা সবকিছু লুকিয়ে রেখেছিলাম। সো আওয়ামী লীগ মানে আমি যোগ করছি, ইভেন মাহফুজ নাহিদ যারা এখন আমরা এনসিপি চিনি, তাদেরকেও জামাত গ্রোমিং করেই তৈরি করেছে, এটাও তারা নিজেরা বলছে। নিজেরা বলছে। অর্থাৎ আওয়ামী লীগকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, এবং সরকার ভয় পাচ্ছে, এটা তো ওপেন সিক্রেট। ওপেন সিক্রেট মানে এখানে গোপনীয়তা কিছু নেই, সবই তো খোলামেলা। এবং সরকারও জানে যে এগুলো করে সম্ভব না। একটা আদর্শকে, আপনি ভালো হোক মন্দ হোক, কোন আদর্শকে তো আপনি এইভাবে আইন দিয়ে বা সকল নির্বাহী আদেশ দিয়ে আপনি একেবারে অবদমিত করে রাখতে পারবেন, এটা মনে করার কোনো কারণ নেই। জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল আমরাও ঠিক একই কথা বলেছিলাম, যে এভাবে নির্বাহী আদেশ দিয়ে এভাবে কোনো আদর্শকে টিকে রাখা যায় না। জামাতের তো একটা আদর্শ আছে, সে যে আদর্শই হোক না কেন, এইভাবে মানে অবদমিত করে রাখা সম্ভব না। সো আওয়ামী লীগ আজকে খারাপ পজিশনে রয়েছে, ফিরে আসবে। বিএনপি কে যে 17 বছর স্টিম গুলা চালানো হয়েছিল বিএনপির উপরে, সেই বিএনপি কি নিঃশেষ হয়ে গেছে? সেই বিএনপি তখন এই মুহূর্তে এখনো পর্যন্ত সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল এই মুহূর্ত পর্যন্ত। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। 5 আগস্ট যা ছিল, 5 আগস্ট যদি 10টা সিট পেয়ে থাকে, এখন নির্বাচন হলো, আপনি যদি বলছেন যে অনেক ধরনের অনেক কিছু চেঞ্জ হয়েছে, হয়তো 50-60টা পেতে পারে, বা তার কম বেশি হতে পারে। আবার বিএনপির জনপ্রিয়তা কমছে,